হ্যালো। তো আমি এখন দেখাবো যে কি করে কনফারেন্সের জন্য আসলে কনফারেন্সের প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের যে কোনো কনফারেন্সের মধ্যে দেখতে হবে যে তারা আমাদেরকে কোনো প্রকারের টেমপ্লেট প্রোভাইড করছে কিনা। সাপোজ আমি যদি দ্য 11th ইন্টারন্যাশনাল IEEE কনফারেন্স ভিকন এটার জন্য যাই, তাহলে দিস ইজ উইকন 12। আমি যদি উইকন 11 এর জন্য চেয়ে থাকি তাহলে আমরা দেখব যে এইখানে আমাদেরকে কি বলে, এইখান থেকে হচ্ছে আমাদেরকে প্রেজেন্টেশনের এই তো ক্লিক হিয়ার টু ডাউনলোড IEEE উইকন PPTX প্রেজেন্টেশন টেমপ্লেট। সো আমাদেরকে এরকম ভাবে প্রেজেন্টেশনের জন্য টেমপ্লেট দিয়ে দেয় বিভিন্ন কনফারেন্স। সো আবার কিছু কিছু কনফারেন্স আমাদেরকে আর কি টেমপ্লেট দেয় না। সো যারা আমাদেরকে টেমপ্লেট দেয় না তাদের জন্য আমাদেরকে আর কি বানাতে হবে। সো এইটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই টেমপ্লেটটা ঠিক কয়েকদিন আগে দেয়, দেখা যাচ্ছে যে 2-3 দিন আগে হচ্ছে প্রোভাইড করে। সো একটা ব্যাপার আছে, যারা এই ভিডিওটা দেখছেন আই গেস ম্যাক্সিমামই হচ্ছে যে প্রথম দিককার কনফারেন্স আপনারা ফেস করছেন। সো প্রথম থেকে একটা প্রিপারেশনের ব্যাপার আছে। সো আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো, সাপোজ আমি এই কনফারেন্সটার জন্য এখন আমি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করব। তো এখানে অথর্স এর মধ্যে আমি যদি এইখানে ডাউনলোড টেমপ্লেটস এ যাই, সো আমাকে দেখাচ্ছে না এখানে কোনো প্রকারও এখন পর্যন্ত ওভারলি পিপিটিএক্স টেমপ্লেট আমাদেরকে দেখাচ্ছে না। সো আমরা এখন যদি ক্রিয়েট করি তো আমাদেরকে বাই ডিফল্ট একটা টেমপ্লেট নিতে হবে। সো এখান থেকে একটা জিনিস যদি লক্ষ্য করেন যে প্রথমত এই সেকশনটা, এই হেডারে যে সেকশনটা আছে সেটা নিতে হবে। অ্যান্ড এখান থেকে যদি একটা লক্ষ্য করেন এখানে একটা ক্রিম কালার অ্যান্ড এটা হচ্ছে কিছুটা ডিপ ব্রাউন বা ওই টাইপের লাইট হচ্ছে লাইট ব্রাউন আই গেস ওই রকম কিছু টাইপের একটা কালার আছে এই জিনিসটা। সো আমাদেরকে ওভারঅল প্রেজেন্টেশনটা এইরকম থিমেই আগাতে হবে। ওকে, সো আমি যদি নিয়ে নেই, এখানে দেখেন যে এটাকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়েছি এই সেকশনটাকে। অ্যান্ড ইটস নাও ভেরি ইজি টু রিমুভ আর কি দিস থিংস। হ্যাঁ, সো আপনি আপনার উইন্ডোজের ডিফল্ট গ্যালারির ফটো এডিটর দিয়ে এই সেকশনটা, তার ডেটের এই সেকশনটা রিমুভ করে দিতে পারবেন। ওকে, সো আমি এখন ডিরেক্ট প্রেজেন্টেশনে চলে যাই। সো আমি এখানে এটা স্ক্রিনশট দিয়ে বসিয়েছি। দেন ইম্পর্টেন্ট পার্ট, দ্যাটস পেপার আইডি। যে আপনার পেপার আইডিটা কত, এইটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনার পেপারের টাইটেলটা কি সেটা। তারপরে হচ্ছে আপনার অথর্স, যারা যারা অথর্স আছেন এখানে। অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাফিলিয়েশন। সো অ্যাফিলিয়েশনের জন্য আমি এখানে প্রত্যেকটা না লিখে ডিরেক্ট আমি লোগো দিয়ে দিয়েছি ইউনিভার্সিটিজ জেড। সো এটা অনেক হেল্প করে, অনেক বেশি একটু অ্যাট্রাকটিভ হয়। মানুষ লোগো দেখেই বুঝে ফেলে যে এটা কোন ইউনিভার্সিটির অথর্স এখানে আছেন। অ্যান্ড লেখার থেকে আই গেস বেটার। অ্যান্ড প্রেজেন্টেড বাই, অ্যাজ আমি প্রেজেন্ট করছি, সো প্রেজেন্টেড বাই মাই নেম। এখন আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যাপার বলে দেই পিপিটিএক্স এর ব্যাপারে, স্লাইডস এর ব্যাপারে। ফার্স্ট অফ অল আপনার ইয়াটা কি বলা হচ্ছে যে আপনার স্লাইডে অবশ্যই স্লাইড নাম্বার থাকতে হবে। ওকে, স্লাইড নাম্বার থাকতে হবে। এটা আর কি বটম রাইটে থাকে, আপনি দিতে পারেন, এটা স্লাইড নাম্বার অবশ্যই লাগবে। অ্যান্ড আমি এখানে ফুটার হিসাবে আর কি দিয়েছি, পেপার আইডি দিয়েছি, কারণ আপনি এখানে প্রত্যেকবার পেপারের নাম দিতে পারবেন না। সো আপনি পেপার আইডিটা দিতে পারেন, যেন আর কি ওইখানে কিনোট স্পিকার কিংবা সেশন চেয়ার যিনি আছেন তিনি আপনার পেপার আইডিটা দেখে আপনার প্রেজেন্টেশনটাকে বা কাজটাকে মনে রাখেন যে ওকে, একজন এরকম ভাবে এত একটা সলিড কাজ করেছিলেন বা এরকম, তিনি যেন আর কি মনে রাখেন। অ্যান্ড বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড থাকে, বেস্ট পেপার অ্যাওয়ার্ড থাকে। সো এই জিনিসগুলোকে রিকল করার জন্য এটা অনেক হেল্পফুল হয়। সো আপনি অবশ্যই পেপার আইডি দিবেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি হেডার অ্যান্ড ফুটার কি করে অ্যাড করবেন।
সো হেডার অ্যান্ড ফুটার অ্যাড করার জন্য আমি যদি একটা লাইক ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই, আপনি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলেন অ্যান্ড হচ্ছে তারপরে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে সাপোজ লাইক এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এটা বসিয়ে দিলেন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আপনি এখানে বসিয়ে অ্যাডজাস্ট করে দিলেন, দেন এখন বাদ বাকি অ্যাফিলিয়েশন এইসব কিছু দিলেন, এটাকে এডিট করে দিলেন যেভাবে বললাম। এখন আপনি চাচ্ছেন যে হেডার অ্যান্ড ফুটার থাকবে। সো হেডার অ্যান্ড ফুটারের জন্য প্রথমে তো আপনাকে এখানে ভিউ সেকশনে আসতে হবে বা স্লাইডের পাওয়ার পয়েন্টের, দেন এইখান থেকে আপনি স্লাইড মাস্টারে দেখবেন। স্লাইড মাস্টারে আসার পর এইখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে হেডার অ্যান্ড ফুটার। সো হেডার অ্যান্ড ফুটারে আসার পর এখান থেকে আপনি আর কি নোটস অ্যান্ড হ্যান্ডআউটস এই জায়গাটাতে আছে হেডার ফুটার, অ্যান্ড এইখানটাতে আপনি আসবেন স্লাইড। সো এখান থেকে স্লাইড নাম্বারটা সিলেক্ট করে ফেলবেন অ্যান্ড এখান থেকে ফুটারটা সিলেক্ট করে ফেলবেন। ফুটারে আপনি যদি আপনার ফুটারটা সিলেক্ট করে আপনি যদি এখানে পেপার আইডি দিয়ে দেন অ্যান্ড অ্যাপ্লাই টু অল করে দেন, তাহলে আর কি এখানে পেপার আইডি অ্যান্ড এখানে ফুটার চলে আসলো। এখন আপনাকে কি করতে হবে, এটা চলে আসছে। সো এরকম ভাবে সব জায়গায় পেপার আইডি অ্যান্ড এটা থাকবে। এখন স্লাইড মাস্টার এসে আপনি ক্লোজ মাস্টার ভিউ এটা করবেন। সো এই দেখেন আপনার এখানে পেপার আইডি অ্যান্ড হচ্ছে ফুটার চলে আসছে। আপনার আরো একটা কাজ হবে, ফার্স্ট যে স্লাইডটা আছে সেই স্লাইডটা থেকে এই পেপার আইডি এই জিনিসটা রিমুভ করা অ্যান্ড আপনার ফুটারটা মানে স্লাইড নাম্বারটাও রিমুভ করা। অ্যান্ড সেকেন্ডটা থেকে আপনি এখানে কি করতে পারেন, যে এটা যেহেতু সরি এই দুইটা যেহেতু আর কি অন্য ফন্টে আছে, আপনি দুইটাকে এখন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ক্যামব্রিয়া আপনার পছন্দ মতো ফন্টে সাজিয়ে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি যদি যখন কপি পেস্ট করবেন সো তখন আপনার স্লাইড নাম্বার চেঞ্জ হবে অ্যান্ড হচ্ছে এটা ঠিক থাকবে। আর প্রত্যেকবার আপনার ফন্ট অ্যান্ড হচ্ছে কালার চেঞ্জ করতে হবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। সো অ্যাজ আই মেনশন আর্লিয়ার দ্যাট এখানে এইরকম একটা কালার আসছে। সো আপনি যখন কোনো বক্স নেবেন তখন শেপ ফরম্যাটে যে আপনি এখান থেকে এই কালারটাই মেনলি লাইট ভার্সনটা ইউজ করবেন। সো আপনার কনফারেন্সের থিমের সাথে ব্যাপারটা অ্যালাইন হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা অনেক বেশি সিঙ্কোনাইজড মনে হবে, ঠিক আছে। বাট এখানে যদি আপনি এই কালারটার সাথে যদি একটা গ্রিন বা অন্য কোনো কালার নেন তো শুরু থেকেই সিঙ্কোনাইজটা মনে হবে না। সো এটা ছিল, অ্যান্ড এটা মনে হবে না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যদিও কালার অ্যান্ড টেস্টের উপরে ডিফারেন্ট মানুষের অপিনিয়নের উপর ডিফারেন্ট ভাবে কাজ করবে এই জিনিসটা। সো এটা একটা। এখন আমরা ডিরেক্ট চলে যাই যে আমাদের প্রেজেন্টেশনে কি কি থাকবে। সো আমরা এটা আমাদের টাইটেল পেজ গেল, এরপর হচ্ছে আমাদের আউটলাইন অফ দ্য প্রেজেন্টেশন। সো আউটলাইন অফ দ্য প্রেজেন্টেশনে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশন, related works, research gap and objective, methodology, result and discussions, conclusion and future works, references। এই কয়েকটা জিনিস অবশ্যই আর কি থাকা প্রয়োজন একটা আইডিয়াল প্রেজেন্টেশনে। সো এরপর আরো একটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে এই হেডিং বা টাইটেলের সব টাইটেলই যা সেম পজিশন অ্যান্ড হচ্ছে সেম ফন্ট সাইজে থাকে অ্যান্ড সেম ফন্ট টাইপে থাকে। সো আপনি যদি এটাকে স্লাইড শো করেন তাহলে দেখেন আউটলাইন অফ দ্য প্রেজেন্টেশন, ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্কস। সো সব জিনিসগুলো এখানে যেমন প্রপোজড মেথডোলজি, সিস্টেম ওয়ার্কফ্লো, ডাটাসেট ডিসক্রিপশন অ্যান্ড প্রি প্রসেসিং, প্রপোজ মডেল, তারপর হচ্ছে যে ট্রেনিং স্ট্র্যাটেজি, তারপর রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। সো এই জিনিসগুলো যেন একই অবস্থানে থাকে। সো সেইটার জন্যই আর কি আপনি কেমন করে করবেন আমি বললাম যে এখানে যদি আপনি ফার্স্ট অফ অল এখানে যদি একটা টাইটেল নেন এন্ড পরেরটাতেও যদি পেস্ট করেন এন্ড টাইটেলটা যদি চেঞ্জ করে ফেলেন, সাপোজ এখানে এরকম ভাবে নিলেন এন্ড এটাকেই এরকম ভাবে দেওয়ার পর এখানে এসে জাস্ট এটা চেঞ্জ করে দিলেন। সো আপনি যখন ইয়া করবেন তখন আর কি এই জিনিসটা অনেক স্মুথ ট্রানজিশন মনে হবে। ওকে, এটার ফলে আপনার মানে একটু যখন ট্রানজিশনটা হয় স্মুথ হয় এন্ড এই সব যে অংশটা চেঞ্জ হচ্ছে সেটার উপরে জাস্ট ফোকাসটা যায়, অন্য সবে যায় না। বাট আপনি যদি এই জিনিসগুলো চেঞ্জ করেন, সাপোজ আপনার একটা এইখানে আছে একটা এইখানে দিলেন, আপনি যখন 3 থেকে 4-এ আসবেন তখন
মেইন জিনিস বাদে অনেক জিনিসে চলে আসবে ফোকাস, লাইক এটা কোথা থেকে আসলো বা এরকম। সেই জিনিসটা অবশ্যই আমাদেরকে প্রেজেন্টেশনের সময় মাথায় রাখা উচিত। এখন আমরা প্রেজেন্টেশনের জিনিসপত্রে চলে যাই। সো যা যা বললাম যে ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ অর রিলেটেড ওয়ার্কস, রিসার্চ গ্যাপ অ্যান্ড অবজেক্টিভ, মেথোডোলজি, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, কনক্লুশন, ফিউচার ওয়ার্ক। এখন প্রেজেন্টেশনগুলো আমরা অনেকজনই রিডিং পড়ে থাকি, সো আর সেই ইয়াটা নাই, রিডিং থাকবে না, আপনার যা বলার মুখে বলবেন, বাট হচ্ছে এই জিনিসটা যেন অনেক অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। অ্যান্ড এখানে কোনো স্লাইডের লিমিটেশনস নাই, তবে হ্যাঁ লিমিটেশনস থাকবে, 5 থেকে 6 মিনিটে আপনাকে এটা ডেলিভার করতে হবে। সো আপনি যদি প্রত্যেকটা স্লাইডে ওইরকম ভাবে সময় নেন, যেটাতে যেটা বলা দরকার বলেন, অ্যান্ড এইরকম ভাবে আগান, তাহলে আর কি আপনি এখানে 15-20টা স্লাইড করলে অসুবিধা নেই, জাস্ট টাইমের মধ্যে আপনাকে প্রত্যেকটা ডেলিভার করতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের একটা লিমিটেশনস হচ্ছে পেপারে, যে আমরা পেপারের মধ্যে 6 পেজের IEEE কনফারেন্সে 6 পেজের বেশি যেতে পারি না। সো যে জিনিসগুলো পেপারে মেনশন করতে পারেননি, বাট দোজ আর ইম্পর্টেন্ট, লাইক আপনি কাজ করেছেন সেটা এক্সপ্লোজ করতে চান বা এক্সপ্লেইন করতে চান বা দেখাতে চান যে আপনি এই ব্যাকগ্রাউন্ডে এতখানি করেছেন, সো এটা একটা হিউজ স্কোপ টু প্রেজেন্ট that in the presentation, so that the সেশন চেয়ার সেশন চেয়ার যেন আপনাকে মূল্যায়ন করতে পারেন যে ঠিক আছে আসলে আপনি এটা অনেক ডেডিকেটেড ভাবে অ্যান্ড অনেক অর্গানাইজডলি ওয়েতে করেছেন। সো এটা যেখান থেকে ছিলাম ইন্ট্রোডাকশন, লিটারেচার রিলেটেড ওয়ার্কস। সো প্রেজেন্টেশনের আরো একটা ব্যাপার হচ্ছে যে আপনি শুরুতে যখন ইন্ট্রোডাকশন, মানে আমার ক্ষেত্রে এটা বলছি, ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন বা ডিফারেন্ট জিনিস থাকতেই পারে, সেটা গ্রহণযোগ্য অবশ্যই, তিনি তার মতো ভাবে করবেন। বাট আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমি এটা করতে করতে ইন্ট্রোডাকশনটা লিখিনি, কারণ আমি ভাবলাম যে আমি যদি এখন ইন্ট্রোডাকশনটা করি তাহলে আমার এখানে অনেক ব্রেন স্টর্মিং করতে হবে, সো আমি জিনিসটা পরে করব। সো আমি ইন্ট্রোডাকশন লিখেই যেন এখন নিয়ে আর কি বেশি টায়ার্ড বা এক্সস্টেড না হয়ে যাই, সো দ্যাট আমি যেটাতে কমফোর্টেবল সেই জিনিসগুলো আগে করে ফেলছি। সো আমি যেটাতে কমফোর্টেবলি ফিল করেছিলাম ফার্স্টে, যে আমি ফার্স্টে আমার কয়টা স্লাইড হবে, আমি কোন কোন স্লাইডে কি কি জিনিস দিব সেটা আমি সাজিয়ে নিয়েছি। সেটা আপনারাও করতে পারেন, অর আপনারা একটা একটা করে আগাতে পারেন, যেটা আপনাদের বেটার হয়। বাট আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই করবেন, ওভারঅল একটা আউটলাইন বা ড্রাফট বানিয়ে ফেলবেন। আমার যেমন এখানে 19টা স্লাইড হয়েছে, সো আমি জানি যে কোন স্লাইডে কোনটা অ্যাড করতে হবে বা কোনটা দিতে হবে, এটা একটা ব্যাপার। আবার অনেকজনই আমি লক্ষ্য করে থাকি যে যখন স্লাইড বানান আপনারা, তখন আপনাদের পেপার বা যে পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে সেটা সাথে থাকে না। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি অবশ্যই আপনার পেপারটা দেখে দেখে, কাজটা দেখে দেখে স্লাইডটা বানাবেন, তাহলে একটা ভালো অর্গানাইজড আর কি প্রেজেন্টেশন স্লাইড ক্রিয়েট করতে পারবেন। সেখানে ইন্ট্রোডাকশনের এইখানে এসে ইন্ট্রোডাকশনে আমি অবশ্যই 3টা পয়েন্ট দিব যে কেন কাজটা করেছি। ফার্স্ট এখানে থাকবে কেন করেছি, 2 হচ্ছে এই কাজটার ফলে কি লাভ হবে, এন্ড 3 হচ্ছে এই কাজটার কিভাবে করতে চেয়েছি। এইটা সেই 3টা বক্সে আমি 3টা জিনিস অবশ্যই অ্যাড করে ফেলবো, এইটা। সো আপনারাও এটাই ট্রাই করবেন যে কি করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, এন্ড কিভাবে করতে চাচ্ছেন। এই জিনিসটা অবশ্যই এখানে দেওয়া লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা দিয়ে দিবেন। সো আমার এইভাবে থাকলো। সো আমি এখানে কি কেন কিভাবে এই 3টা জিনিসপত্র অ্যাড করে দিব ইন্ট্রোডাকশনে। এটা আমার ওপিনিয়ন ওয়াইজ আমি এটা পরে করব, কারণ এটা একটু ব্রেন স্টর্মিং এর কাজ, কারণ আমাকে ওভারঅল জিনিসটা ফুটিয়ে তুলতে হবে এখানে। তারপর আসছে রিলেটেড ওয়ার্কস। সাপোজ আমি রিলেটেড ওয়ার্কসে একটা টেবিল দিয়ে দিয়েছি। সো টেবিল দেওয়ার ফলে আমার ইজিলি আমি বলতে পারবো যে আসলে রেফারেন্স মানে কে কোন কাজ করেছে অ্যান্ড কিভাবে সেটা করার চেষ্টা করেছেন তারা। ওকে, অ্যান্ড এখানে পারফরমেন্স দেওয়া আছে, অ্যান্ড ট্রাই করবেন যে অ্যাজ মাচ অ্যাজ আর কি জিনিসপত্রগুলো যেন ক্লিয়ার থাকে। সো যেমন এখানে প্রত্যেকটাতেই এইখান থেকে 1 to 9 প্রত্যেকটাই হচ্ছে যে সেম লেটার সেট অ্যান্ড বাইনারি আর কি সেগমেন্টেশন করা ট্রাই করেছিলেন রেসপেক্টেড অথর। সো
আমি এখানে প্রত্যেকবার বাইনারি বাইনারি না লিখে এইটা আর কি বাইনারি অ্যান্ড জেএসআরটি এটা মেনশন করে দিয়েছি, যেন এটা বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। অ্যান্ড আমি ফাঁকা সেলস গুলোকেও আর কি মার্জ করে দিচ্ছি, যেন এইখানে এরকম মনে না হয় যে অনেক বেশি বেশি ফাঁকা। অ্যান্ড যেন এইসব জিনিসপত্রগুলোকে দেখতে আর কি ভালো লাগে, মানে অত ওইরকম কিছু মনে না হয়, সেই জন্য আমি এগুলোকে এই ফাঁকা স্পেস গুলোকে এরকম করে দিচ্ছি। সো আমি যেন ইজিলি করতে পারি। এন্ড এখানে এত ফাঁকা থাকলে মেনশন করতেই পারে অথর, সরি, রেসপেক্টেড সেশন চেয়ার, যে আপনি এখানে কেন অ্যাকুরেসি দেননি বা কেন করেননি। সো যেহেতু এই অ্যাকুরেসি বা স্পেসিফিসিটি, সেন্সিটিভিটি এগুলো রেসপেক্টেড অথরসরা মেনশন করেছিলেন আর তাদের পেপারে, সো আমি দেইনি এগুলো, এগুলো ফাঁকা রাখছি। ওকে, এটা হচ্ছে রিলেটেড ওয়ার্কস। এখন আমি যেটা আসছি সেটা হচ্ছে যে তারপর আসবে আপনার রিসার্চ গ্যাপ অ্যান্ড রিসার্চ অবজেক্টিভ। মেইনলি রিসার্চ অবজেক্টিভ সাধারণত 2টা থেকে 3টা অবজেক্টিভ হবে, এর বেশি না। এন্ড আপনাকে বলতে হবে যে আপনি অবজেক্টিভ গুলোকে আর কি অ্যাচিভ করতে পেরেছেন। ওকে, সো তারপর আসছে মেথোডোলজি। মেথোডোলজির মধ্যে ওভারঅল অল সিস্টেম ওয়ার্কফ্লোটা লাগবে। সো ওভারঅল অল সিস্টেম ওয়ার্কফ্লোটা দিলে যখন রেসপেক্টেড সেশন চেয়ার আপনার প্রেজেন্টেশনটা দেখবেন, তিনি তখন এই স্লাইড থেকে সম্পূর্ণ বুঝে যাবেন আর কি যে আপনি কি করতে চেষ্টা করেছেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে তিনি যখন প্রশ্ন করবেন তখন যদি আপনার এরকম ওভারঅল সিস্টেম ওয়ার্কফ্লোটা থাকে, তিনি সেখানে আসতে বলবেন অ্যান্ড সেখান থেকে জিজ্ঞেস করতে পারেন যে ঠিক আছে আপনি এটা থেকে এটা দেখান, কি করে করলেন। এটা একটা ব্যাপার অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের জন্য এটা লাগবে। তারপর হচ্ছে যে ডেটা সেট ডিসক্রিপশন অ্যান্ড ডেটা প্রি প্রসেসিং। সো ডেটা সেট ডিসক্রিপশন অ্যান্ড ডেটা প্রি প্রসেসিং এর জন্য যেসব ডেটা সেট আমরা ইউজ করেছি এখানে, সেটা কেমন ডেটা সেট, কি করে নিয়েছি সেটা ডিসক্রিপশন, অ্যান্ড প্রি প্রসেসিং এর জন্য কি কি স্টেপ ইউজ করেছি সেটা অবশ্যই মেনশন করা লাগবে এখানে। তারপর আসছে প্রপোজড মডেল বা প্রপোজড আর্কিটেকচার। সো আপনি যখন প্রপোজ মডেলটাকে প্রপোজ করছেন বা আর্কিটেকচারকে দিচ্ছেন, তখন আমার যেমন পেপারে আর্কিটেকচারটা একটু আর কি, আর্কিটেকচারের 3টা মানে মেইন আর্কিটেকচারের মধ্যে আর কি 2টা সাব আর্কিটেকচার আছে। সো আমাকে সেগুলোও মেনশন করতে হবে, সেই জন্য আমি প্রপোজড মডেল বা সিস্টেম আর্কিটেকচারের জন্য 2টা স্লাইড নিয়েছি, যে আমি ফার্স্টে মেইন মডেলটাকে বলবো অ্যান্ড সেকেন্ডে তার মধ্যে যেগুলো আছে সেগুলোকে বলবো। আর আপনাদের জন্য যদি আপনারা এইখানে একটাতে হয়ে যায়, সো ইটস ওকে। তারপর হচ্ছে যে ট্রেনিং স্ট্র্যাটেজি অ্যান্ড হাইপার প্যারামিটার টিউনিং, যে আপনি কিভাবে ডাটা সেট স্প্লিট করলেন বা কি করলেন, এইটা আর কি এইখানে বলতে পারেন যে ট্রেনিং স্ট্র্যাটেজিটা কি নিয়েছেন। তারপর হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। সো আমি হচ্ছে যে যেহেতু সেগমেন্টেশন নিয়ে কাজ করেছি, সো পিক্সেল ওয়াইজ অ্যানালাইসিস আমার লাগবে এখানে সেগমেন্টেশনের জন্য। বাট আপনারা যারা ক্লাসিফিকেশন নিয়ে কাজ করেন বা হচ্ছে যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর ক্লাসিফিকেশন বেসড কাজ করেন, সো আপনাদের অবশ্যই এখানে কনফিউশন ম্যাট্রিক্স লাগবে। ঠিক আছে, কনফিউশন ম্যাট্রিক্স এর ব্যাপার স্যাপার এখানে লাগবে। কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, আরওসি, এইওসি কার্ভ, তারপর হচ্ছে যে এই ব্যাপারগুলো। সো আমার এখানে পিক্সেল ওয়াইজ অ্যানালাইসিস, দেন আমার হচ্ছে যে ক্লাসিফিকেশন অ্যানালাইসিস। অ্যাজ আই মেনশন আর্লিয়ার দ্যাট আমরা এখানে মেইনলি কি করছি, আমরা এখানে হচ্ছে মাল্টি লেভেল ক্লাসিফিকেশন করছি। সো আমার এখানে হচ্ছে যে রেজাল্ট অ্যান্ড ডিসকাশনের হচ্ছে এই সেকশনটাই আমার ক্লাস ওয়াইজ অ্যানালাইসিসটা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে কনফিউশন ম্যাট্রিক্স অ্যান্ড কার্ভস, আমি এখানে আমার পেপারের কনফিউশন ম্যাট্রিক্সটা অ্যান্ড লার্নিং কার্ভস গুলো অ্যাড করব, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা দেন হচ্ছে আমার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, যেহেতু আমি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করেছি, সো কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা দেওয়াটা ইম্পর্টেন্ট, আমি এখানে দিয়ে দেবো সেটা। অ্যান্ড এখানে 2টা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আছে, সো মেবি একটা এক্সট্রা হয়ে গেছে, সো এটা দেখা যাবে পরে যে আমার লাগবে কি লাগবে না। যদি না লাগে আমি ডিলিট করে ফেলবো। অ্যান্ড ডিলিট করলেও আমার হচ্ছে পরের আর কি ওভারঅল এখন 18টা হয়ে গেছে, না আমার স্লাইড নাম্বার চেঞ্জ অটোমেটিকলি ওইটা হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমার কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক, অ্যাকনলেজমেন্টস এন্ড হচ্ছে রেফারেন্সেস। সো আমি রেফারেন্সেসকে আগেও দিতে পারি, দেন অ্যাকনলেজ করতে পারি, এইটা অথবা পরেও দিতে পারি, এটা প্রেফারেন্স ওয়াইজ। এখন মেইন একটা ব্যাপার আসছে এখানে, সেটা হচ্ছে যে
ওভারঅল সিস্টেম ওয়ার্কফ্লো, এটার জন্য আপনারা অবশ্যই draw.io এটা ইউজ করবেন। অ্যান্ড draw.io এর জন্য একটা সফটওয়্যার আছে, আপনারা সেটা অবশ্যই নিজের কম্পিউটারে ডাউনলোড করে ফেলবেন। অ্যান্ড কম্পিউটারে ডাউনলোড করে ফেললে আমার মনে হয় যে ইটস বেটার দেন অনলাইন ভার্সন। সেম হতে পারে, বাট আমার কাছে এটা মনে হয়েছে। সো আমি ফার্স্ট এখান থেকে নিয়ে নিব যে এটা আমার ডেটা। অ্যান্ড অবশ্যই এখানে আপনি যখন ইউজ করবেন এটা, তখন একটা মেইন জিনিস যে আপনি যখন সিস্টেম ওয়ার্কফ্লো বানাবেন তখন আপনার প্রত্যেকটা জিনিস লাগবে, লাইক ডেটা সেট। এখান থেকে ডেটা সেট বললেন, ডেটা সেটের মধ্যে কি কি আছে, লাইক আমার ডেটা সেটে ইমেজ আছে অ্যান্ড মাস্ক আছে। সো আমি এখানে একটা ইমেজ দিব অ্যান্ড এখানে মাস্ক দিব। ঠিক আছে, সাপোজ আমি এখানে ইমেজ দিব অ্যান্ড এখানে আমি দিব হচ্ছে মাস্ক। আমি অবশ্যই এটা মেনশন করব যে আমার মাস্কটা মাল্টি লেভেল মাস্ক। ওকে, তারপর হচ্ছে এখানে পেপারটা আপনার থাকা অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি এখানে বলবো যে ডেটা সেট ডিসক্রিপশন দেওয়ার পর ডেটা প্রি প্রসেসিং। সো এখানে আমি এরকম ভাবে নিয়ে এখানে নিয়ে আমি এখানে প্রি প্রসেসিং স্ট্র্যাটেজিস নিয়ে নিব, মানে এখানে প্রি প্রসেসিং স্ট্র্যাটেজিস নিব। দেন হচ্ছে আমার ডেটা অগমেন্টেশন করেছি, অ্যান্ড আমি যেহেতু ডেটা অগমেন্টেশন টেস্ট টাইম অগমেন্টেশন করেছি, সো আমি এখান থেকে প্রসেসিং এর পর অগমেন্টেশনের কথা বলবো, এই জায়গায় মেনশন করব। অগমেন্টেশন করার পর হচ্ছে তারপর আমি কি করেছি, প্রপোজ মডেলে দিয়েছি। তার আগে হচ্ছে আমি ট্রেনিং ভ্যালিডেশন স্প্লিট করেছি, কোন রেশিওতে স্প্লিট করেছি, অগমেন্টেশনের ভিতরে প্রি প্রসেসিং এর ভিতরে কয়টা ধাপ ছিল, অগমেন্টেশনের মধ্যে কতগুলো ধাপ ছিল, দেন কি রেশিওতে আমি স্প্লিট করেছি সেইটা। তারপর হচ্ছে প্রপোজ মডেল থেকে কেমন আউটপুট নিয়েছি, অ্যান্ড আমার ফাইনাল আউটপুট কেমন হয়েছে, এই সব ব্যাপারে। লাইক আমার ফাইনাল আউটপুট যদি এরকম আসছে মাল্টি লেভেল সেগমেন্টেশনের জন্য, আমি সবকিছুই মেনশন করব যে আসলে কেমন ভাবে আসছে। সো আমার এই ফিগারটা এটা অনেক ইম্পর্টেন্ট। এই স্লাইড 6টা অবশ্যই একদম ফুল ডিটেইলড হবে, যেন এটা দেখে যে কেউ বুঝতে পারে যে আসলে এটা রিপ্রোডিউসেবল, এইটা থেকে রিপ্রোডিউস করা যাবে, অ্যান্ড এই ব্যাপারগুলো। সো হোপ যে এই জিনিসগুলো একটু হেল্প করবে আপনাকে। অ্যান্ড আমি চেষ্টা করব যে এরকম কোনো কিছু একটা ফুল বানিয়ে ভিডিওর সাথে অ্যাটাচড করে দেওয়ার, যেন ইন ফিউচার কারো এটা কাজে লাগে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।